গতকাল ডাকসু নির্বাচন নিয়ে অনেক ধরনের আলোচনা পর্যালোচনা সবকিছুর পরে ডাকসু নির্বাচনের রেজাল্ট ঘোষণা এবং যেই রেজাল্টটা এসেছে সেই রেজাল্টটা নিয়ে আমরা দি পলিটিক্যাল ড্রামায় আমি অনেকবার কথা বলেছি এবং ঠিক এই রেজাল্টটাই যে আসবে সেই কথাটা আরো 3 মাস আগেই আমি বলেছি। হ্যাঁ, 2-3টা ভিডিওতে বলা আছে, সেটা আপনারা চেক করে দেখতে পারেন। তো আসেন একবার হিসেব করে দেখা যাক যে কেন ডাকসুর মতো একটা নির্বাচনে কেন 12টা সম্পাদকীয় পদের মধ্যে 9টাই শিবির জিতে গেল, কেন 13টা সদস্য পদের মধ্যে 11টাই শিবির জিতে গেল। এই ব্যাপারটা একটু হিসাব মেলানো যাক। ডাকসু নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তাল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মূলত এখানে ছাত্র দল থেকে শুরু করে বাম সকলেই জানতো যে মানে সংখ্যা একেবারেই কি বলে সংখ্যাগরিষ্ঠ হিসেবে শিবির ক্ষমতায় আসবে, শিবিরকে ক্ষমতায়িত করা হবে। সেখানে মোনামি নামের একজন ওই তথাকথিত শিক্ষক থেকে শুরু করে অনেকের পক্ষপাত আপনারা দেখেছেন যে ছাত্র শিবিরের ভিপি ক্যান্ডিডেট কিভাবে ভোট গণনার সময় ভিতরে উপস্থিত থাকে, কিন্তু ছাত্র দলের যে ক্যান্ডিডেট তাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। তো এইগুলো তো রয়েছে। এখানে যে পুরো নির্বাচনটা এক ধরনের পরিকল্পনা মাফিক করা হয়েছে শিবিরকে ক্ষমতায় বসানোর জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাকিস্তানপন্থী এই যে জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া, এটার জন্যই ইউনূস মরিয়া হয়ে উঠেছিল। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই মোটামুটি ভাবে বলা যায় বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করা হয়। অতএব ডাকসুটা যদি শিবিরকে বসিয়ে দেওয়া যায় আগামী নির্বাচনে অনেকটা সহজ হবে জামায়াতকে ক্ষমতায় বসানো। জাস্ট এই প্রক্রিয়া, কিন্তু এর পেছনে আরো অনেকগুলো হিসাব আছে। শুধুমাত্র চক্রান্ত করে, শুধুমাত্র ইলেকট্রিক মানে ইঞ্জিনিয়ারিং করে এই ইলেকশন জেতানো সম্ভব ছিল না। একটা অংশের ভোট অবশ্যই শিবির পেয়েছে, কিন্তু শিবির কেন ভোট পেল? যুদ্ধাপরাধের দায়ে জড়িত এবং উগ্র মৌলবাদী ধর্মান্ধ একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীকে কেন সবচেয়ে প্রগতিশীল বলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ভোট দিল, এটা একটু হিসেব করা দরকার। প্রথমে একটা কথা বলা যাক, সেটা হচ্ছে যে আমরা 71-এর স্বাধীনতা যুদ্ধের বিজয়ের পর থেকে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যারা নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করে থাকি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা যতগুলো দল আছে যারা মুক্তিযুদ্ধের সময়ে কাজ করেছে বা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, সেই দলগুলো মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সে 71-এর বিজয়ের স্বাদ নিয়ে আমরা উল্লাসে ভুগেছি। আমাদের বারবার মনে হয়েছে আমরা জিতেই গেছি, অথবা আমাদের আর কিছু করার নেই। কিন্তু 71-এর পরাজিত যে গোষ্ঠী জামায়াত, সেই জামায়াত জানতো তাদের 30 লক্ষ খুনের দায়, তাদের 2 লক্ষ ধর্ষণের দায়, এইসব দায় থেকে বেরিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে গেলে তাদেরকে প্রতিদিন কাজ করে যেতে হবে, প্রতিদিন কাজ করে যেতে হবে। অতএব পরাজিত শক্তি পুনরায় বিজয়ী হওয়ার জন্য সর্বোচ্চ কাজ করে গেছে এই 50 বছর, যেটা মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ করেনি। এখন আসেন যে ডাকসুতে এটার প্রভাব কিভাবে পড়লো। যদি আমরা বলি যে গত 16 বছর ছাত্রলীগ যখন ডাকসু থেকে শুরু করে মানে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ছিল বা নিয়ন্ত্রণে ছিল, ছাত্রলীগের নামে অজস্র অভিযোগ, ছাত্রলীগের নামে অজস্র অপকর্মের দায় রয়েছে, যেগুলো প্রগতিশীল রাজনীতির জায়গা থেকে ছাত্রছাত্রীদেরকে মানে মুখ ফিরিয়ে নিয়েছে হয়তো। এর মধ্যে ছাত্রলীগের নামে হলের যে সিট বাণিজ্যের একটা গুরুতর অভিযোগ রয়েছে, গেস্ট রুম কালচার নিয়ে খুব বিতর্ক রয়েছে, মিছিলে যাবার জন্য স্টুডেন্টদেরকে প্রেশার দেওয়া হতো, জোর করে মিছিলে নেওয়া হতো, সাধারণ শিক্ষার্থীরা যেটা অবশ্যই পছন্দ করতেন না। এই ব্যাপারগুলো তো রয়েছে, সঙ্গে ভিন্ন মত দমনের চেষ্টা থেকে শুরু করে টাকার বিনিময়ে শিবিরের কর্মীদেরকে ছাত্রলীগের পদ দিয়েছে ছাত্রলীগ। আজকে যারা এই ফরহাদ বা যাদের কথাই বলা হচ্ছে সাদিক কায়েম, এরা সবাই ছাত্রলীগে ছিল, সবাই ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল। ছাত্রলীগের নৈতিক যে দেউলিয়াপনা, টাকার জন্য তারা যে নিজের পদ বিক্রি করে জেনে শুনে, যদি ছাত্রলীগের কেউ বলে যে সাদিক কায়েম শিবির আমরা বুঝতে পারিনি বা ফরহাদ শিবির আমরা বুঝতে পারিনি, ভাই এটা মিথ্যে কথা। একটা শিবিরের বাচ্চার সাথে 2 মিনিট কথা বললেই ওর আচরণ, ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর সবকিছু খেয়াল করলে আপনি বুঝে যাবেন যে 2 মিনিটের মধ্যে যেটা শিবিরের বাচ্চা। ছাত্রলীগ বোঝেনি, কথাটা সত্য না। তো টাকার বিনিময়ে শিবিরের মোটামুটি ভাবে আজকে যারা নেতৃত্ব দিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দখলে নিয়েছে, পুরো এই গ্রুপটাই ছিল ছাত্রলীগের ভেতরে। ছাত্রলীগ শুধু টাকার লোভে এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, তাদেরকে শক্তি অর্জন করতে দিয়েছে, দায়টা ছাত্রলীগকে নিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে পদ পাবার পরে আমরা দেখতাম যে ছাত্রলীগের বিভিন্ন নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রলীগের নেতৃত্বে ছিল, তারা এক একজন কোটি কোটি টাকার মালিক হয়ে যায় পদ পাওয়ার পরে, তাদের গাড়ি হয়ে যায়, তাদের ফ্ল্যাট হয়ে যায়, তাদের বিজনেস হয়ে যায়। মানে এই যে আলাদিনের চেরাগ, এই আলাদিনের চেরাগটাকে তো আসলে বাঙালি ভালোভাবে দেখতো না। ছাত্রছাত্রীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ ছিল এটা।
যে ছাত্রলীগের পদ পাওয়ার পরেই কেন একজন কোটিপতি হয়ে যায়। তো এই ব্যাপারগুলো প্রচন্ডভাবে প্রগতিশীল ছাত্র যে রাজনৈতিক দলগুলো সেগুলোর উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা। ক্যাডার ভিত্তিক রাজনীতি থেকে শুরু অনেকগুলো বিষয় আছে। তো এগুলো তো বললাম আসলে ছাত্রলীগ কিভাবে আজকের প্রেক্ষাপট তৈরির পেছনে দায়ী। তো এখানটায় ছাত্র দলের প্রসঙ্গে এবার আসা যাক। ছাত্র দল এবার নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে, নির্বাচনে যে তাদেরকে হারানোই হবে, যে কোনো মূল্যেই হোক শিবিরকে ক্ষমতায়িত করা হবে, কেননা ভিসি নিজেই হচ্ছে শিবিরের একজন সাবেক সদস্য। হ্যাঁ, তো এখানে শিক্ষকদের মধ্যে যাদেরকে মানে এই ডাকসু নির্বাচন নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছিল, পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদেরকে বড় অংশই শিবিরের রাজনীতির সঙ্গে সাবেক শিবিরের কর্মী ছিল, তারা জামায়াতের রাজনীতির পক্ষে। সেই মানুষগুলোকে দেওয়া হয়েছে নির্বাচন পরিচালনার জন্য। তো বিষয় হচ্ছে ছাত্রদল কি এখন কিছু করতে পারবে না? ছাত্রদল কিছু করতে পারবে না, কারণ ছাত্র দলের যখন আমরা বিএনপি যখন ক্ষমতায় ছিল, আপনাদের মনে আছে কিনা, সেই সময় আমরা দেখতাম যে খালেদা জিয়ার কোনো একটা অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানের সামনের সারিতে কে বসবে এটা নিয়ে ছাত্রদল এবং শিবিরের মারামারি হতো, এবং সেখানে শিবিরের হাতে মার খেয়ে ছাত্রদল সামনে থেকে মানে সিটগুলো ছেড়ে দিত। খালেদা জিয়ার প্রোগ্রামে কে সামনে বসবে সেই জায়গায়ও ছাত্রদলকে মেরে শিবির পেছনে পাঠিয়ে দিত। তো আসলে ছাত্রদল যেটা হয়েছে, যদি বলেন যে বিএনপির মূল ছাত্র সংগঠন কোনটা, এই গত 16 বছর বিএনপি যেই ছাত্র সংগঠনটাকে নিজের সংগঠন হিসেবে লালন পালন করেছে, শক্তিশালী করেছে, সেটা হচ্ছে শিবির, ছাত্র দল না। আজকে যতই তারা আলাদা আলাদা খেলা খেলছে, তারা এখন ভিন্ন পথে চলে গেছে, কিন্তু দিন শেষে এই শিবির বিএনপির তৈরি, এই শিবিরকে পুরো শক্তিশালী করেছে বিএনপি। আজকে ছাত্রদল রাস্তায় রাস্তায় মার খাবে, একটা কথা বলুক পারলে ইয়েতে ঢুকে, টিএসসির মধ্যে ঢুকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে শিবিরের উপর একটা শব্দ করবার ক্ষমতা নেই, কারণ গত 16 বছরই শিবিরের হাতে ছাত্রদল মার খেয়েছে, এবং সেটা স্বয়ং খালেদা জিয়া এবং তারেক জিয়ার নির্দেশে। খালেদা জিয়া, তারেক জিয়া তারা নিজেরাই বারবার বলেছে একই মায়ের দুইটি মানে ছেলে, তারা দুই ভাই, শিবির এবং ছাত্রদল। তবে শিবির বড় ভাই, এটা মনে রাখতে হবে, এবং তারেক এবং খালেদা জিয়াই শিবিরকে বড় ভাই বানিয়েছে। অতএব ছাত্রদল আঙ্গুল চোষা ছাড়া আপনাদের আর কিছু করার নাই। আন্দোলনের যোগ্যতা কোনো কালেই ছাত্রদলের ছিল না, ছাত্রদল কোনো কালেই কোনো আন্দোলন চাঙ্গা করতে পারেনি। হ্যাঁ, ধরেন আজকে যদি ছাত্রলীগ হইতো এই জায়গায়, আজকে সকাল থেকে শিবিরের একজনকে আপনি খুঁজে পাইতেন নেই পাকিস্তানি হায়নাদেরকে ক্যাম্পাসে। ছাত্রলীগ সেটা পারে, ছাত্রলীগের আন্দোলনের সেই হ্যাডামটা আছে। তো আর হচ্ছে বাকি রইল বামরা কি করবে বলেন? বামদেরকে টিএসসিতে বড়জোর সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমি নিজে যেটা দেখেছি, যে তারা তাদের বাৎসরিক সম্মেলন করবার জন্য আসবে, একটা বাক্স নিয়ে আপনাদের কাছে আমাদের সম্মেলন কিছু দান করেন, 10 টাকা দিয়ে দেয়। তো বাম দলগুলো যেগুলো আছে, ছাত্র ইউনিয়ন থেকে ছাত্র মৈত্রী বা যেগুলো আছে, এই বাম ছাত্র সংগঠনগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একমাত্র যোগ্য মনে করে তাদেরকে 10 টাকা 20 টাকা সাহায্য দেওয়ার জন্য, ভোটের জন্য না। ভোট অনেক মূল্যবান জিনিস, এটা বামরা পাওয়ার যোগ্যতা কোনো কালেই নেই। বামরা এই বাংলাদেশেই তাদের কোনো অস্তিত্ব নাই, অস্তিত্বহীন একটা গোষ্ঠী, যারা মূলত টিকে আছে লেজুর বৃত্তির মাধ্যমে। সেই জুলাই আন্দোলনের সময় দেখেছেন জামাতের সঙ্গে কিভাবে দহরম মহরম বামদের কোনোভাবে যদি উচ্ছিষ্ট ভিক্ষা পাওয়া যায়। যদি আজকে ছাত্র দল আসতো, দেখতেন ছাত্র দলের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে। আওয়ামী লীগ সময় আমরা দেখেছি ছাত্রলীগের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরতে এই বাম দলগুলাকে। তো বাম দলগুলা যে মেরুদণ্ডহীন এবং হচ্ছে গিয়ে মূলত উচ্ছিষ্টভোগী একটা দল, এদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু আশা করে না। অতএব এদেরকে ভোট দেওয়ার কিছু নেই, বা শিবিরের বিরুদ্ধে আন্দোলন করবারও এদের কোনো সক্ষমতা নেই। কিন্তু মোটা দাগে যেটা হলো, শিবির কেন জিতলো? শিবির জানতো গত 50 বছর আগে তাদের যে পরাজয়, সেই পরাজয়ে প্রতিশোধ যদি নিতে হয়, বাঙালিকে 71 ভুলাই দিতে হবে। শিবির যেটা করতো, মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি দেওয়া থেকে তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, তাদের যাবতীয় দায়িত্ব নিয়ে মেধাবী শিক্ষার্থীদেরকে, দরিদ্র শিক্ষার্থীদেরকে টাকা পয়সা দিয়ে তাদের কাছে টানতো, কাছে টেনে নিজের আদর্শটা অন্যদের পুশ করতো। যাকে দেখতো ভালো মেধাবী তাকে দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠাতো। এগুলো শিবির করেছে, কারণ শিবির জানতো তারা কাউকে দলে টানতে গেলে এইসব দরিদ্র গ্রাম থেকে আসা শিক্ষার্থীগুলোকে টাকার লোভ দেখায় দলে ভিড়াতে হবে, তাদেরকে সাপোর্ট দেওয়ার লোভ দিয়ে দলে ভেড়াতে হবে। শিবির এই প্রক্রিয়ায় মানে কাজ করছে, এবং সাধারণ শিক্ষার্থীরা যতই প্রগতিশীলদের উপরে ক্ষুব্ধ হয়েছে, ততই তারা মনে করেছে যে এরা যেহেতু টাকা দেয়, পয়সা দেয়, পড়াশোনার দায়িত্ব নেয়, সবকিছু নেয় শিবির, তো শিবির আসলে ভালো হবে। আজকে 71-এর পাকিস্তানপন্থী সেই পরাজিত হায়নাদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্পর্কে মানে জাফর ইকবাল স্যার যখন বলেছিল যে এরা রাজাকারের বাচ্চা, অনেকের গায়ে লেগেছিল,
কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তো মাদ্রাসা শিক্ষা মানে শিক্ষার্থীদের কারণে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পায় না। তো মাদ্রাসা থেকে পড়ে আসা এই ধরনের অথর্ব, উন্মাদ, ধর্মান্ধ এইসব গোষ্ঠীর হাতে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে পাকিস্তানপন্থী রাজাকার এবং জঙ্গি উৎপাদন কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 8-10টা মানে ওই হাটহাজারী মাদ্রাসার চাইতেও আলাদা কিছু না, এবং শিবির জানে। শিবির ঠিক এই ফিল্ডটাই তৈরি করেছে 16 বছর আওয়ামী লীগের বা ছাত্রলীগের ছায়াতলে থাইকা। মাদ্রাসার যত শিক্ষার্থী আছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা বোধহয় 70% উপরে হবে সাধারণ শিক্ষার্থীদের চাইতে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির জিতবে, ধর্মান্ধরা জিতবে, পাকিস্তানপন্থীরা জিতবে, রাজাকারের বাচ্চারা জিতবে, এটা ভীষণ সত্য। এবং জুলাইতে এরাই স্পষ্টভাবে তাদের অবস্থান জানান দিয়েছিল, তারা ঘোষণাই দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আপনার কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যারা এই স্লোগান দিয়েছে তারা না জেনে দিয়েছে, না বুঝে দিয়েছে? তারা রাজাকারের বাচ্চারা ঠিকই জানে তারা রাজাকারের বাচ্চা। কিন্তু দুর্ভাগ্য আমাদের প্রগতিশীলদের, দুর্ভাগ্য মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের, যারা এই ধর্ম ব্যবসায়ীদেরকে মানুষ গ্রহণ করবে এই ক্ষেত্রটা তৈরি করে দিয়েছি আমরা। আজকে পাকিস্তানপন্থী হায়নারা বাংলাদেশে রাজনীতি করে, ডাকসুতে নির্বাচিত হয়। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কিন্তু যদি নির্বাচন হয় সেই নির্বাচনে শিবির মানে জামাত ক্ষমতায় আসবে, লিখিত রাখেন। জামাত যদি ক্ষমতায় আসতে না পারে, বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ততদিন পর্যন্ত। এবং জামাতকে কিভাবে ক্ষমতায় আনা যাবে এবং বাঙালি কতটা সচেতন, নির্বাচনে কারচুপি করলে কতটুকু বাঙালি প্রতিবাদ করে, সেটা একটা পরিমাপ হয়ে গেল ডাকসু নির্বাচন দিয়ে। অতএব অপেক্ষা করেন পূর্ব পাকিস্তানের চরিত্রে ফিরে যাওয়ার জন্য, অপেক্ষা করেন ধর্মান্ধ পাকিস্তানপন্থী হায়নাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়ার জন্য। জুলাইতে যারা বলেছিলেন যে আমরা পাকিস্তানকে সমর্থন করি না, আমরা রাজাকারের বাচ্চা না, আমরা কি বলে যে মৌলবাদীদের পক্ষে না, আমরা স্বাধীনতার পক্ষে, কিন্তু আমরা জুলাই আন্দোলন করেছি, সেই সব অথর্বর বাচ্চাগুলো হচ্ছে বর্তমানে হয় সুবিধাভোগী, অন্যথায় হিডেন ভাবে ওরাই পাকিস্তানি রাজাকারের বাচ্চা, যারা সচেতনভাবে দেশটাকে এই পাকিস্তানের হাতে তুলে দিছে। যদি সেটা না হতো, সেই জুলাইয়ের চাইতে বড় আন্দোলন এখন হতো এই পাকিস্তানিদের বিরুদ্ধে। কিন্তু কারো কোনো রা নেই, সব চুপ করে আছে। হিসেবটা আসলে এটাই। অপেক্ষা করেন জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য। ধন্যবাদ সবাইকে।